রাসায়নিক বন্ধনের শেষ যে ভিডিওটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব অর্থাৎ এমও থিওরি। এবারে এমও থিওরিতে প্রথম কথা একটা জিনিস আগে একটুখানি বুঝে নিতে হবে যে আমরা আগের যে থিওরিটা পড়েছিলাম অর্থাৎ যার উপরে ভিত্তি করে আমরা রাসায়নিক বন্ধনের বিভিন্ন বন্ধনের সম্বন্ধে পড়তাম, বন্ডের সম্বন্ধে। যেমন সাপোজ আমি যদি বলি হাইড্রোজেন অণুর মধ্যে বন্ড কিরকম থাকে, এইচ বন্ড এইচ। আর এই বন্ডটা করার জন্য ধরো হাইড্রোজেন পরমাণু এটা একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু এরকম ভাবে থাকে। এটা আমরা আগের থিওরিতে অনুসারে পড়েছিলাম, যেটাকে বলা হয় ভিএসিপিআর তত্ত্ব, মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্ব, বা এটা তোমরা ক্লাস 9-10-তেও পড়েছিলে লুইস ডট সংকেত অনুসারে, যে প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে দিয়ে একটা বন্ধন তৈরি করে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রত্যেক কটা পরমাণুরই কিন্তু কক্ষকের অস্তিত্ব আছে, শেষ যে কক্ষপথ তার অস্তিত্ব কিন্তু রয়ে গেছে। অর্থাৎ পরমাণুর যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কক্ষপথ তাদের অস্তিত্ব কিন্তু যথাযথভাবে আছে, কোনো নষ্ট হয়নি। কিন্তু আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে যদি আমি হাইড্রোজেন অণুটাকেই পড়তে যাই তাহলে কিন্তু মোটেই এটা এরকম থাকবে না। এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে কেমন ভাবে থাকবে, নিউক্লিয়াস যেমন আছে থাকবে, কিন্তু এই পারমাণবিক কক্ষকটা পুরোপুরি এখান থেকে নষ্ট হয়ে গিয়ে নতুন একটা কক্ষক তৈরি হবে, যেটাকে বলা হবে আণবিক কক্ষক। এই জায়গাটা কিন্তু ডিফারেন্স হচ্ছে আমাদের পারমাণবিক তত্ত্ব বা লুইস তত্ত্ব বা ভিএসিপিআর তত্ত্ব, আমরা আগের যে তত্ত্বগুলো পড়েছি যার উপরে রাসায়নিক বন্ধন বা সমযোজী বন্ধনের সম্বন্ধে ডিটেলস পড়া হয়েছে, সেইটা এখানে সেই তত্ত্বটার মূল যে বক্তব্য সেটা কিন্তু এখানে চলবে না। এখানে সম্পূর্ণ নতুন একটা তত্ত্ব আসে যে পারমাণবিক কক্ষকগুলোর অস্তিত্ব এখানে নষ্ট হয়ে গিয়ে নতুন একটা আণবিক কক্ষক তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে মূল ডিফারেন্সটা। এবারে আমরা এর যে থিওরি পোর্শনটা, এর দুটো পোর্শন হবে, একটা থিওরি পোর্শন, একটা অ্যাপ্লিকেশন পোর্শন। থিওরি পোর্শনটা একটুখানি বলে নিই। ধরো এই যে হাইড্রোজেনের যে আমি বললাম যে একটা হাইড্রোজেন পরমাণু তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা আর একটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন করে। কিন্তু এখানে আমরা যখন পারমাণবিক কক্ষক অনুসারে বিষয়টা করতে যাচ্ছি, অর্থাৎ আগের তত্ত্ব অনুসারে করতে যাচ্ছি, এখানে ইলেকট্রনকে একটা কণা হিসাবে ধরা হয়েছিল। কিন্তু আমরা এমও থিওরি অনুসারে ইলেকট্রনকে কিন্তু কণা হিসাবে ধরবো না, এখানে ধরবো তরঙ্গ হিসাবে, এরকম তরঙ্গ হিসাবে এটাকে ধরবো। এবারে সাপোজ দুটো হাইড্রোজেন পরমাণু এখানে স্পষ্টভাবে যখন নিজেদের মধ্যে যুক্ত হতে যাচ্ছে, তখন দুটো ইলেকট্রনকে আমি দুটো তরঙ্গের আকারে প্রকাশ করলাম। একটা হচ্ছে আর প্রত্যেকটা তরঙ্গকে আমরা সাই দিয়ে প্রকাশ করবো, একটা সাই 1 একটা সাই 2। তো ইলেকট্রনগুলোকে এখানে একটা তরঙ্গ হিসাবে ধরা হবে। এবারে যখন ধরো এই দুটো ইলেকট্রন নিজেদের মধ্যে বন্ধন তৈরি করার চেষ্টা করবে, তখন তো ইলেকট্রনগুলোকে যুক্ত হতে হবে। তাহলে যুক্ত হওয়া মানে এই তরঙ্গ নিজেদের মধ্যে যুক্ত হতে হবে। এবারে তরঙ্গ নিজেদের মধ্যে যুক্ত হওয়ার দুটো পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে পুরোপুরি, এটাকে তরঙ্গের ভাষায় বলে সেম ফেজে যুক্ত হওয়া। সেম ফেজে মানে ধরো এই কণাটা এখানে অবস্থান করছে এবং এই কণাটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এখানেও সেই কণাটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এরা একই অবস্থার মধ্যে আছে, এটা একই ফেজে বলবো। তো এই কণাটা যদি নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তাহলে তরঙ্গটা হয়ে যাবে ঠিক এরকম। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি এরকম ভাবে ভাবো, ধরো কেউ একজন স্টেজে কোনো একটা লাউড স্পিকারে কিছু বলছে এবং মাউথপিস দিয়ে, সেখানে যদি আমরা একটা মাইক রাখি তাহলে যে শব্দটা আমাদের কানে যত জোরে আসবে, যদি দুটো লাউড স্পিকার রাখি, দুটো মাইক রাখি, তো সেখানে আমাদের শব্দটা আরো জোরে আসবে। তার মানে সেখান থেকে দুটো তরঙ্গ আসছে এবং দুটো তরঙ্গের ফেজ একই, সেই জন্য তরঙ্গটা দুটো নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম একটা বৃহৎ আকারের তরঙ্গ তৈরি করেছে, এবং এটাকে বলা হয় তরঙ্গটা নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে। আর এই ঘটনাটাকে বলে ব্যতিচার, ইন্টারফারেন্স। আর এই যে
যুক্ত হওয়াটা এটাকে বলা হবে গঠনাত্মক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর একটা পদ্ধতি হতে পারে যে এইটা আর এইটা সম্পূর্ণ বিপরীত ফেজে নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে। বিপরীত ফেজে যুক্ত হওয়া মানে আমি যদি বিষয়টাকে এরকম ভাবে দেখাই আর দ্বিতীয় একটা তরঙ্গকে যে এরকম ভাবে আছে, অর্থাৎ এখানে যে কণাটা সেটা উপর দিকে যাচ্ছে, এখানে কণাটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, এটা সম্পূর্ণ উল্টো ফেজে। তাহলে যখন এটা আর এটা নিজেদের মধ্যে যুক্ত হবে তখন কিন্তু তরঙ্গটা হয়ে যাবে ঠিক এর অপোজিট, অর্থাৎ এটাকে তখন বলা হবে ψ1 - ψ2 এবং তরঙ্গটা হয়ে যাবে এরকম। অর্থাৎ এটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো মানে বসে বলতে পারো যে দুজনে ধরো কথা বলছে এবং দুটো লাউড স্পিকার থেকে শব্দ আসছে, দু রকম শব্দ আসছে, তাহলে দু রকম তরঙ্গ, সেটা যদি আমাদের কানে এসে পৌঁছায় আলটিমেটলি কি হবে, আমরা প্রায় কিছুই শুনতে পাবো না। তো সেরকম ব্যাপারটা হবে। তো একটা হচ্ছে যে একই ফেজে যুক্ত হওয়া অর্থাৎ ψ1 + ψ2, এটাকে আমরা বলে থাকি বন্ডিং সিচুয়েশন, তাই এটাকে আমরা ψb দিয়ে লিখে থাকবো। আর এটা হচ্ছে বিয়োগ হওয়া মানে বিপরীত ফেজে যুক্ত হওয়া মানে বিয়োগ হওয়া, এটাকে বলা হবে ψ অ্যান্টি বন্ডিং। এবারে আমরা যদি ইলেকট্রনের অবস্থান আর পরমাণুর মধ্যে মানে নিউক্লিয়াসের অবস্থান এই দুটোকে কম্পেয়ার করে আমরা যদি বন্ডিং আর অ্যান্টি বন্ডিংটাকে তুলনা করতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়। বন্ডিংটা হয় এরকম, ধরো দুটো পরমাণু নিজেদের মধ্যে কাছাকাছি আসছে, তখন এই নিউক্লিয়াস দুটো তো একে অপরকে বিকর্ষণ করবে পজিটিভ চার্জ, কিন্তু এই বিকর্ষণটা থেকে আমরা কমাতে পারি কি করে, যদি ইলেকট্রনটার মাঝে থাকে মানে একটা নেগেটিভ চার্জের পাশে থাকছে, মাঝখানে থাকছে। এবারে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে বিকর্ষণটা ঘটছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে যে বিকর্ষণটা ঘটছে সেটাকে কমানোর জন্য আমরা যদি এই দুটো পরমাণুর ইলেকট্রনগুলোকে মাঝখানে রাখি তাহলে এই পজিটিভ চার্জটা এই ইলেকট্রনটাকে নিজের দিকে মানে আকর্ষণ করবে এবং এখানেও আকর্ষণ করবে, তাহলে দুটোর মধ্যে বিকর্ষণটা কমে গেল, দিয়ে একটা কমন জিনিসকে দুজনে আকর্ষণ করছে, তার মানে এখানে একটা বন্ড তৈরি হবে। তার মানে এই সিচুয়েশনটা হচ্ছে এইটা কম্পেয়ার করলে। আর অ্যান্টি বন্ডিং সিচুয়েশনটা এরকমও তো অবস্থান হতে পারে যে ধরো দুটো পরমাণু নিজেদের কাছাকাছি আসছে, এরা একে অপর বিকর্ষণ করছে, কিন্তু ইলেকট্রন দুটোর অবস্থান ঠিক এই জায়গাতে, অর্থাৎ নেগেটিভ চার্জ দুটো ঠিক একদম অপোজিট দিকে, তাহলে এদের বিকর্ষণকে কমাতেই পারছে না, অর্থাৎ বন্ড তৈরিই করতে পারছে না, তাহলে এইটাকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং সিচুয়েশন। অর্থাৎ ইলেকট্রনের অবস্থান অনুসারে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের কম্পারেটিভ অবস্থান অনুসারে আমরা বলতে পারি কোনটা বন্ডিং সিচুয়েশন কোনটা অ্যান্টি বন্ডিং সিচুয়েশন। তা এই যে দুটো এনার্জি স্টেট তৈরি হচ্ছে, দুটো শক্তি স্তর তৈরি হচ্ছে, একটা বন্ডিং শক্তি স্তর একটা অ্যান্টি বন্ডিং শক্তি স্তর, এই দুটো শক্তি স্তরকে কাজে লাগিয়েই আমরা এমও থিওরির যে অ্যাপ্লিকেশন পার্টটা সেটা কিন্তু তৈরি করব। তবে এখান থেকে যে দুটো মূল আমরা কনক্লুশন করতে পারলাম যে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব সম্পূর্ণ বিনষ্ট হবে, নতুন কক্ষক তৈরি হবে আণবিক কক্ষক, যেটা আমাদের ভিএসিপিআর তত্ত্ব থেকে বা পারমাণবিক কক্ষকের তত্ত্ব থেকে, পারমাণবিক কক্ষকের যে তত্ত্ব ছিল তার থেকে আলাদা, এবং এখানে দু রকমের কক্ষক তৈরি হবে, একটাকে বলা হবে বন্ডিং, এমোর মধ্যে দু রকম কক্ষক তৈরি হবে, একটাকে বলা হবে বন্ডিং, একটাকে বলা হবে অ্যান্টি বন্ডিং। বন্ডিংটার স্থায়িত্ব থাকবে কারণ বন্ডিংটা অণুটা তৈরি করতে সাহায্য করে, তাই জন্য এটা স্থায়িত্ব বেশি, আর অ্যান্টি বন্ডিংটাকে অণুটা তৈরি করতে বাধা দেয় তাই এটা স্থায়িত্ব কম, তাই এটা হচ্ছে মানে স্টেবিলিটি কম। তাহলে এটা স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি কম, তাহলে দু রকমের শক্তি স্তর তৈরি হবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে এই দুটো কনক্লুশন কিন্তু আমরা এই থিওরিটিক্যাল পার্ট থেকে পেলাম। তো এই দুটো ঘটনা আমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে যে পরমাণু মানে এমও থিওরিতে বা আণবিক কক্ষক তত্ত্বেতে পারমাণবিক কক্ষকের অস্তিত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয় আর দুটো নতুন কক্ষক তৈরি হয়, একটা হচ্ছে বন্ডিং কক্ষক আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং কক্ষক। তো এবারে আমরা কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা শিখবো। আমি প্রথমে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অণুর সাপেক্ষে জিনিসটা দেখাবো। ধরো এইচ দুটো পরমাণু যুক্ত হয়ে তো একটা হাইড্রোজেন অণু গঠন করবে। এবারে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1s1, এটার 1s1,
তাহলে এই দুটো যখন যুক্ত হবে দুটোই পারমাণবিক কক্ষক, কিন্তু দুটো যুক্ত হয়ে দুটো আণবিক কক্ষক তৈরি করবে, একটা বন্ডিং কক্ষক একটা অ্যান্টি বন্ডিং কক্ষক। এবারে এস আর এস নিজেদের মধ্যে যুক্ত হলে কি বন্ধন তৈরি করে? সমযোজী বন্ধন দু প্রকারের হয়, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। সিগমা বন্ড কারা হয়? যারা যে কক্ষকগুলো যখন নিজেরা মুখোমুখি যুক্ত হয়, সাপোজ ধরো আমি পি কক্ষক নিচ্ছি, পি সাপোজ এটা হচ্ছে পি এক্স, আর একটা পি এক্স যদি পাশ থেকে এসে যুক্ত হয় এবং সেটা যদি এরকম মুখোমুখি এসে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো সিগমা বন্ড। এটা হচ্ছে সিগমা বন্ড। আর একটা হচ্ছে পাই বন্ড, যদি পি ধরো এরকম একটা নেওয়া হলো আর একটা পি এরকম নেওয়া হলো এবং এটা পাশাপাশি যুক্ত হয়েছে তখন এটা হবে পাই বন্ড। অর্থাৎ মুখোমুখি যুক্ত হলে সিগমা বন্ড, পাশাপাশি যুক্ত হলে পাই বন্ড। এস উপকক্ষ যখনই যুক্ত করবে তখন এটা গোলাকার হিসাবে জিনিসটা আসে, এটা গোলাকার, তখন এটা সবসময় মুখোমুখি এসে যুক্ত হবে, কখনো এটা পাশাপাশি যুক্ত হতে পারে না, তাই এস সবসময় সিগমা বন্ধন তৈরি করবে। তাহলে এটা খেয়াল রাখবে, সমযোজী বন্ধন দু প্রকারের হয়, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। সিগমা বন্ধন মুখোমুখি যুক্ত হলে হয়, পাই বন্ধন পাশাপাশি যুক্ত হলে হয়। এবং এস উপকক্ষ যে কারোর সাথে যুক্ত হোক না কেন সেটা সবসময় সিগমা বন্ধন করবে। পি এর ক্ষেত্রে দু রকম হতে পারে, পি এক্স পি এক্স যদি মুখোমুখি যুক্ত হয় তাহলে সেটা সিগমা, আর সংকর উপকক্ষ সবসময় সিগমা বন্ধন করে, এরা সবসময় সিগমা বন্ধন করে। আর বাকি রইল পাই, পাই এর ক্ষেত্রে পি ওয়াই যখন পাশাপাশি যুক্ত হবে বা পি জেড যখন পাশাপাশি যুক্ত হবে তখন তারা কিন্তু পাই বন্ধন গঠন করবে। অর্থাৎ এস উপকক্ষ এবং সংকর উপকক্ষ সবসময় সিগমা বন্ধন করে, আর পি এর মধ্যে পি এক্স সাধারণত সিগমা করে, আর পি ওয়াই পি জেড পাই বন্ধন করে। তো এটা খেয়াল রাখবে। তাহলে এস এস উপকক্ষ যদি সিগমা বন্ধন গঠন করে আমরা বন্ডিংটাকে লিখবো সিগমা আর অ্যান্টি বন্ডিংটাকে লিখবো সিগমা স্টার। এটাকে বন্ডিং বলবো, এটাকে অ্যান্টি বন্ডিং। আর বন্ডিংটা তৈরি হচ্ছে কোথা থেকে? 1s থেকে, আর এটাও অ্যান্টি বন্ডিংটা তৈরি হচ্ছে 1s থেকে। এবারে আমরা এখানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তৈরি করছি। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে প্রথমে আমরা হাইড্রোজেন পরমাণুর 1s উপকক্ষটাকে আঁকলাম, 1s উপকক্ষ। এখান থেকে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, বন্ডিং এর স্থায়িত্ব বেশি তাই শক্তি কম, যাদের স্থায়িত্ব বেশি তাদের শক্তি কম, তাই এখানে হচ্ছে বন্ডিং 1s। আর এটা অ্যান্টি বন্ডিং, এর স্থায়িত্ব কম তাই শক্তি বেশি, তাহলে সিগমা স্টার 1s। তাহলে খেয়াল করে দেখো, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, বন্ডিংটা স্থায়িত্ব বেশি তাই শক্তি কম, তাই এই পারমাণবিক কক্ষকের থেকে শক্তি কমে গেছে। অ্যান্টি বন্ডিংটা শক্তি বেশি তাই পারমাণবিক কক্ষকের থেকে শক্তি বেড়ে গেছে। এবারে আমরা কি করব, এই দুটো ইলেকট্রন এখানে হাইড্রোজেন টোটাল অণু কটা ইলেকট্রন, প্রত্যেকটার একটা করে, হাইড্রোজেন পরমাণুর একটা করে ইলেকট্রন, তাহলে দুটো মিলে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন আমরা ভর্তি করব আউটবাউন্ড নীতি অনুসারে, যার শক্তি কম তাকে আগে ভর্তি করব, যার শক্তি বেশি তাকে পরে, তাহলে কম শক্তি আগে ভর্তি হবে। আর দুটো ইলেকট্রন একই ঘরে আগে ভর্তি হয়ে যাবে, তাহলে এবং সেটা দুটো বিপরীত মুখে যেরকম আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দুটো ইলেকট্রনই বন্ডিং এ ভর্তি হয়েছে। এবার আমরা এখান থেকে যে হিসাবটা বার করব সেটাকে বলা হয় বন্ড অর্ডার। বন্ড অর্ডার, বন্ড অর্ডারের ফর্মুলাটা লিখে নাও, বন্ডিং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, বন্ডিং এ ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বাই 2। বন্ডিং এ ইলেকট্রন সংখ্যা এখানে কত? 2। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা কত? এখানে 0, এটা অ্যান্টি বন্ডিং, এখানে ইলেকট্রন নেই, বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে তাই 2, অ্যান্টি বন্ডিং এ 0 বাই 2, তাহলে 2/2 মানে 1, অর্থাৎ বন্ড অর্ডার 1। বন্ড অর্ডার 1 মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা বন্ড আছে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা এই হিসাবপত্র করে কিন্তু সেই একই জায়গায় ফিরলাম যে আমরা এখানে বন্ড অর্ডারটা বের করলাম দুটো পরমাণুর মধ্যে কটা বন্ড হতে পারে। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন যে এটা তো আমরা আগেও জানতাম, তাহলে আমরা হঠাৎ করে এটা আবার নতুন কেন এই থিওরিটা পড়তে যাব? এই থিওরিটা এই কারণে পড়তে যাব যে এখান থেকে এই যে হাইড্রোজেন তৈরির ঘটনা আমরা আগেও ব্যাখ্যা করতে পেরেছি, পারমাণবিক কক্ষক তত্ত্ব দিয়েও ব্যাখ্যা করতে পেরেছি, কিন্তু আমরা যেটা ব্যাখ্যা করতে পারবো না সেটা হচ্ছে ধরো H2 এর কোনো অস্তিত্ব আছে কিনা আমাকে জানতে চেয়েছে। H2 এরকম কিছু আগে তোমরা কোনোদিন দেখেছো? H2 মানে অণুর মাথায় আয়ন, আমরা H দেখেছি কিন্তু এটা H2 এর মাথায় প্লাস, অণুর আয়ন। এই H2 এর অস্তিত্ব আছে কিনা ব্যাখ্যা করতে গেলে আমরা কি করব, H2 টোটাল ইলেকট্রন কটা? দুটো, প্লাস মানে একটা বেরিয়ে গেল, তাহলে দুটোর থেকে একটা বেরিয়ে গেলে একটা রইল, তাহলে একটা ইলেকট্রন এখন কোথায় থাকবে? নিম্ন শক্তি স্তরে, তাহলে এখানে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বন্ডিং এ একটা ইলেকট্রন। তাহলে এখানে আমরা যখন বন্ড অর্ডার বের করব, বন্ডিং এ একটা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং এ নেই, 0, তাহলে বন্ড অর্ডার হচ্ছে হাফ,
বন্ড অর্ডার যদি থাকে সেটা পজিটিভ হোক, সেটা মানে পজিটিভ হতেই হবে, এবং সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, যাই হোক, তাহলেই অস্তিত্ব থাকবে। কিন্তু বন্ড অর্ডার যদি কখনো নেগেটিভ বা জিরো হয় তাহলে সেই অণুর অস্তিত্ব নেই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বন্ড অর্ডার যদি কখনো নেগেটিভ বা জিরো হয় তাহলে অণুর অস্তিত্ব নেই, কিন্তু বন্ড অর্ডার যদি কোনো ভ্যালু থাকে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো সংখ্যায় থাকলেই সেটার অস্তিত্ব আছে। তার মানে H2 প্লাসের ক্ষেত্রে বন্ড অর্ডার যেহেতু হাফ, সেই জন্য এটার অস্তিত্ব আছে। তবে বন্ড অর্ডার হাফটাকে আমরা প্রেজেন্ট যদি করতে চাই তাহলে এইভাবে প্রেজেন্ট করব, এবং H মাথায় প্লাস, H2 মাথায়, তাই এরকম ভাবে লিখে এর মাথায় প্লাস লিখবো। অর্থাৎ এই যে অণুর অস্তিত্ব, এই অণুর অস্তিত্ব কিন্তু ব্যাখ্যা করতে গেলে আমাকে আণবিক কক্ষক তত্ত্বের সাহায্যেই আসতে হবে। সেই কারণে আমাদের আণবিক কক্ষক তত্ত্ব পড়া। এবারে যদি আমি হিলিয়ামের কথা বলি, ধরো হিলিয়াম দুটো যুক্ত হয়ে He2 করেছে। আমরা নর্মালি জানি He2 হয় না, কারণ নিষ্ক্রিয় গ্যাস ওই অণু গঠন করে না। তাহলে সেটা আমরা এখান থেকে কিভাবে ব্যাখ্যা করব? এখানে হিলিয়ামের প্রত্যেকটার ক্ষেত্রে 1s2 1s2, এখানে তাহলে সিগমা 1s, এখানে সিগমা স্টার 1s, একই ব্যাপার, এরকম ভাবেই হবে। কিন্তু টোটাল ইলেকট্রন কটা? 2 আর 2 4, তাহলে চারটে ভর্তি করলে বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, তাহলে টোটাল বন্ড অর্ডার কত হলো? বন্ড অর্ডার দেখো এখানে দুটো হচ্ছে বন্ডিং এ, অ্যান্টি বন্ডিং এ দুটো, তাহলে 2 - 2/2, তার মানে হচ্ছে 0। তাহলে বন্ড অর্ডার যদি 0 হয় তার মানে অস্তিত্ব নেই, তাহলে He2 এর অস্তিত্ব নেই, সেটা এখান থেকেও ব্যাখ্যা করা যাচ্ছে। কিন্তু আমাকে যদি বলে He2 প্লাস, He2 প্লাস এটার অস্তিত্ব আছে কিনা? হ্যাঁ, এটার অস্তিত্ব আছে। কি করে? না, টোটাল He2 এর চারটে ইলেকট্রন, চারটের থেকে একটা বাদ গেলে তিনটে, তা তিনটে হলে এখানে দুটো, এখানে একটা ভর্তি হলো, অর্থাৎ বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ একটা, তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে? হাফ। যেহেতু বন্ড অর্ডার হাফ আছে তার মানে অস্তিত্ব আছে। তাহলে এই যে He2 প্লাসের অস্তিত্ব আছে, H2 প্লাসের অস্তিত্ব আছে, এই যে অণুগুলোর অস্তিত্ব বা এই আয়নগুলোর অস্তিত্ব আছে, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে গেলে আমাদের এই এমো থিওরির সাহায্য নিতেই হবে। এবং এইভাবে আমাদের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এঁকে করা উচিত। কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ, তাহলে আমাদের এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এঁকে করতে গেলে অনেক সময় যাবে। সেই কারণে আমি একটা ছোট্ট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যে পদ্ধতির সাহায্যে তোমরা মোটামুটি 20 অবধি, 1 থেকে 0 থেকে শুরু করে 20 অবধি যে কোনো সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুর ক্ষেত্রে, বড় কোনো না, অণুর ক্ষেত্রে তোমরা কিন্তু বন্ড অর্ডার ইজিলি বার করতে পারবে। তার জন্য আমি একটা চার্ট বানাচ্ছি, সেটা সাথে সাথে বানিয়ে নাও। ইলেকট্রন সংখ্যা বন্ড অর্ডার, আমি প্রথমে 8 থেকে স্টার্ট করে 20 অবধি যাব। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই অবধি গেলাম। এবং এখানে বন্ড অর্ডার দেখো 14 এর জন্য বন্ড অর্ডার হবে 3, এটা মাঝখানে লিখে নাও, 14 এর জন্য 3। এবারে ওপরে যাক বা নিচে যাক, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়ুক বা কমুক, তোমার বন্ড অর্ডার 0.5 করে কমবে। তাহলে 15 এর জন্য 2.5, 16 এর জন্য 2, 17 এর জন্য 1.5, 18 এর জন্য 1, 19 এর জন্য 0.5, 20 এর জন্য 0, 13 এর জন্য আবার একইভাবে 0.5 করে কমবে, 2.5, এটা 2, এটা 1.5, এটা 1, 10 এর জন্য, 9 এর জন্য 0.5, 8 এর জন্য 0। তাহলে দেখো আমরা খুব ইজিলি ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে আমরা কিন্তু বন্ড অর্ডার গুলো বার করে নিতে পারলাম। এবার আমি একটা এক্সাম্পল দেখাই। নাইট্রোজেন টোটাল ইলেকট্রন কটা? নাইট্রোজেনের একটা পরমাণু 7টা, দুটোর হচ্ছে 14টা, তাহলে 14 মানে বন্ড অর্ডার 3, তাহলে নাইট্রোজেন তো বন্ড অর্ডার 3ই হয়, নাইট্রোজেন বন্ড 3, ট্রিপল বন্ড নাইট্রোজেন। অক্সিজেনের জন্য যদি করো, অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা 16, 8 8 16, তাহলে এখানে 16 এর জন্য 2 হবে, আর আমরা জানি অক্সিজেনের বন্ড অর্ডার 2, মানে বন্ধন সংখ্যা দুটো। তো সেইভাবে এখানে যে কোনো অণুর ক্ষেত্রে এইভাবে চেক করে নিতে পারো। এছাড়া আমরা যদি ইলেকট্রন সংখ্যা এর থেকে কম করি, অর্থাৎ 0 থেকে শুরু করে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো করি, তাহলে সেগুলোর জন্য কি হবে? 0 1 2 3 4 5 6 7 8। এবার 0 এর জন্য 0, 4 এর জন্য 0, 8 এর জন্য 0। এবারে 0 থেকে 4 এর মধ্যে মিডিল সংখ্যা 2, এর জন্য 1 হবে। 4 থেকে 8 এর মধ্যে মিডিল সংখ্যা 6, এর জন্য 1 হবে। আর এদের মাঝখানে যে সংখ্যাগুলো আছে তাদের জন্য প্রত্যেকটার জন্য 0.5 করে চলতে থাকবে, 0.5 করে সবার জন্য 0.5।
এই যে 0 থেকে আমি 20 অবধি বললাম, এদের মধ্যে মানে অণুর ইলেকট্রন সংখ্যা যদি এর মধ্যে হয় তাহলে তোমরা যে কোনো কিছুর ক্ষেত্রে বন্ড অর্ডার বার করে নিতে পারবে। আর একটা জিনিস আমাদের বের করতে দেয়, সেটা হচ্ছে চুম্বক ধর্ম। চুম্বক ধর্মের ক্ষেত্রে লিখে রাখো যে অযুগ্ম ইলেকট্রন বা যদি অড নাম্বার অফ ইলেকট্রনস থাকে, অড নাম্বার অফ ইলেকট্রনস মানে হচ্ছে 1 3 5 7 এরকম সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেটা সবসময় পরাচুম্বকীয় হয়, অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়, এবং তার মানে তারা চুম্বককে আকর্ষণ করে। তার মানে অড নাম্বার ইলেকট্রন বা অযুগ্ম সংখ্যক ইলেকট্রন যদি থাকে তার মানে তারা চুম্বককে আকর্ষণ করে, অর্থাৎ প্যারাম্যাগনেটিক হয়। আর যদি যুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ ইভেন নাম্বার ইলেকট্রনস থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয় বা তিরস্চুম্বক হয়, অর্থাৎ চুম্বককে আকর্ষণ করে না। তবে দুটো ব্যতিক্রম আছে, যুগ্ম সংখ্যা 10 এবং 16, এই দুটো যুগ্ম সংখ্যা হলেও এরা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, যুগ্ম সংখ্যা 10 এবং 16 এই দুটোর ক্ষেত্রে এরা যুগ্ম সংখ্যক ইলেকট্রন, কিন্তু তা সত্ত্বেও এরা প্যারাম্যাগনেটিক হবে। এই দুটো ঘটনা, এই দুটো এক্সাম্পল ব্যতিক্রম মনে রাখবে। আর আরেকটা জিনিস বলি যে বন্ড অর্ডারের সাথে কি কি ডিপেন্ড করে। বন্ড অর্ডার যত বাড়ে স্টেবিলিটি বাড়ে, বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটি সমানুপাতিক। বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কমবে, অর্থাৎ বন্ড অর্ডার বাড়লে বন্ধন দৈর্ঘ্য কমে, বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থ ব্যস্তানুপাতিক। আর এই ঘটনাগুলো থেকেই কিন্তু আমাদের বেশি কোশ্চেন আছে। আমি একটা এক্সাম্পল তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো আমাকে বললো সিও, এটার পারমাণবিক এটার বন্ড অর্ডার কত, এবং আমাকে জিজ্ঞেস করলো এর চুম্বক ধর্ম কি, ম্যাগনেটিক প্রপার্টি কি। সি এর কটা ইলেকট্রন, সি এর হচ্ছে 6টা আর অক্সিজেনের হচ্ছে 8টা, তাহলে 8 আর 6 14। টোটাল ইলেকট্রনটা আগে বার করে নাও, 14টা ইলেকট্রন। 14টা ইলেকট্রন মানে বন্ড অর্ডার হচ্ছে 3। আর ম্যাগনেটিক প্রপার্টি কি, যেহেতু 14টা ইলেকট্রন ইভেন, তার মানে অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বক। তো এইভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হয়। এটাই হচ্ছে তোমাদের এমও থিওরি।